মান্না মরার পরে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছিল এখানে। শবানা যাওয়ার পরে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছিল এখানে। জসিম মরার পরে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছিল। কিন্তু ওই সময় অনেকগুলো সাবস্টিটিউট ছিল। কিন্তু এখন একমাত্র সাকিব সেকেন্ডকে। আজকে সাকিব খানের কোনো অ্যাক্সিডেন্ট হলে ইন্ডাস্ট্রির কী হবে? উত্তম কুমার মরার পরে ক্যালকাটা ইন্ডাস্ট্রি কিন্তু ক্লাপস হয়ে গেছিল। বেদের মেয়ে জ্যোৎস্না না হয়ে সে সময় তৈরি না হলে ক্যালকাটা ইন্ডাস্ট্রি কমপ্লিটলি ক্লাপস হয়ে গেছিল। বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু ঢাকার চেয়ে বেশি ব্যবসা করেছে ক্যালকাটায়। এখন ছবি কোন ক্লাসের জন্য তৈরি হচ্ছে, যে বানাচ্ছে সে নিজেও জানে না। ডিসির প্রত্যেকটা ইটে আমাদের ঘাম আর রক্ত আছে। বম্বে ইন্ডাস্ট্রি এখন কিন্তু সাউথ ইন্ডিয়ার জন্যই চলছে। স্বাধীনতার পরেই আমাদের এখানে নকল এসে গেছে। ফার্স্ট নকল ছবি বানাইছিল আজিজুর রহমান অতিথি। স্বাগত জানাচ্ছি দেশ ছবিতে, আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত। এবং ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি বর্তমানে ঢাকাই সিনেমার সব থেকে সিনিয়র একজন টেকনিশিয়ান, সিনিয়র একজন মানুষ, যিনি কাজ করেছেন বাংলাদেশের প্রথম সবাক সিনেমা মুখ ও মুখোশে। কথা হবে তার সঙ্গে। তার আগে তার পরিচয় যদি একটু দিতে চাই, তিনি হচ্ছেন ফজলে হক, যিনি ফিল্ম ডিরেক্টর এবং এডিটর হিসেবে কাজ করেছেন এবং এখনও তিনি ফিল্ম নিয়ে চিন্তা করেন। ফিল্ম নিয়ে তার বর্তমান চিন্তাভাবনা কেমন এবং আগের ফিল্মের অর্থাৎ ফিল্মের একাল সেকাল কেমন ছিল সেটি জানবো তার কাছ থেকে। সঙ্গে থাকুন। এফডিসির পরিস্থিতি কেমন দেখছেন? কতদিন পরে এফডিসিতে আসলেন আপনি? আমি এফডিসিতে 1963 থেকে কাজ করছি। তো এফডিসিকে 1963 থেকে আজ পর্যন্ত যে পরিবর্তন হয়েছে বা যে হয়েছে এটা চোখে দেখেছি। বলতে গেলে এফডিসির প্রত্যেকটা ইটে আমাদের ঘাম আর রক্ত আছে। তো এখনকার এফডিসির কিছুদিন থেকে আমাদের একটা ফিল্ম ডাইরেক্টর ম্যানেজিং ডাইরেক্টর হয়ে আসার পর থেকে কিছুটা আমরা ভালো সুখবরগুলো কিছু পাচ্ছি। যেমন কাজ বেশি হচ্ছে, স্টাফ তাদের প্রাপ্যটা পাচ্ছে, এগুলো হচ্ছে। কিন্তু আমরা এফডিসির যে পরিবেশটা দেখে আসছি ওটা এখনও আসেনি। ওটা কোনো দিন আসবে কি না এটাও সন্দেহ, কারণ কোনো এরকম লক্ষণ দেখা যাচ্ছে না। একটা টাইম আসছে যখন ইন্ডাস্ট্রিটা এমন লোকজনদের হাতে চলে গেছে যে যাদের হাতে যাওয়া উচিত ছিল না, যার ফলে যারা জেনুইন ফিল্ম মেকার ছিল ওই সময়কারও, মনে করেন 90s যারা জেনুইন ফিল্ম মেকার ছিল, তারা অভিমান করে হোক বা এই যে কোনো কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার পরে যারা এসে দখল করেছে, দুঃখের সঙ্গে বলতে হয় যে তারা ইন্ডাস্ট্রিতে ধস নমাইছে, ইন্ডাস্ট্রিকে কোনো রকমে তুলতে পারেনি। যার সবচেয়ে বড় প্রমাণ হইল যে 90s আমাদের এখানে 1200 সিনেমা হাউস ছিল, এখন 150 সিনেমা হাউসও নেই। এটা দোষ সিনেমা হাউসওয়ালাদের না, দোষ দর্শকদের না, দোষ আমাদের এই কারণে যে আমরা এমন লোকজনদের হাতে ফিল্ম ছেড়ে চলে গেছি যারা ফিল্ম থেকে দর্শকদেরকে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে সিনেমার প্রেক্ষাপট কেমন দেখছেন? বাংলায় কি পাওয়া যাচ্ছে এই ছবিগুলোতে? আমাদের বাংলাদেশকে দেখতে পারেন? এখন আমাদের যে কোনো ছবি আপনি যদি সাইলেন্ট করে দেখেন তাহলে আমাদের ছবি আর সাউথ ইন্ডিয়ার ছবি দেখলে একই মনে হয়। কিন্তু এটা কি আসলে সিনেমার জন্য ভালো না, ঢাকাই সিনেমার জন্য, যে ঢাকাই সিনেমায় এখন সাউথ ইন্ডিয়ান সিনেমাকে টক্কর দিচ্ছে, সেভাবে কাজ করতে চাচ্ছে, যেটা বর্তমান জেনারেশন দেখতে চায়? বর্তমানে সাউথ ইন্ডিয়ার ছবি কিন্তু বম্বেতেও নকল হচ্ছে, বম্বেতে রিমেক হচ্ছে। বম্বে ইন্ডাস্ট্রি এখন কিন্তু সাউথ ইন্ডিয়ার জন্যই চলছে। সাউথ ইন্ডিয়ার সব ছবিগুলো রিমেক হচ্ছে এখানে। আচ্ছা, আমাদের এখানে সাউথ ইন্ডিয়ার কয়টা ছবি রিমেক হয়? ওই কয়টা ছবি দিয়ে তো সিনেমা হাউসগুলোকে ফিড করা যাবে না, পুরো বছর চালানো যাবে না। তাহলে আমাদের এখানে কোন ছবিগুলো তৈরি করতে হবে? নকল আমাদের কিন্তু আজকে আসেনি,
স্বাধীনতার পরেই আমাদের এখানে নকল এসে গেছে। ফার্স্ট নকল ছবি বানাইছিল আজিজুর রহমান অতিথি, যেটা ইন্ডিয়ান দুশ্মন ছবির মানে 100% কার্বন কপি ছিল। নকল আমাদের এখানে অনেক আসছে, নকল ছবি এখানে অনেক হিট হয়েছে। নকল ছবি আমরা আমাদের এখানকার ডাইরেক্টররা নিজের ফর্মে তৈরি করতো। আমাদের এখানে ইন্ডাস্ট্রি স্টার্ট হয়েছিল কাদের ইন্সপাইরেশনে? দুইটা ইন্সপিরেশন ছিল, লাহোর আর ক্যালকাটা। ক্যালকাটার ছবিগুলো এক গ্রুপ বানাইতো, যেমন কাজী জহির, মিতা, কামাল আহমেদ, এরা ক্যালকাটা ওই ফ্যামিলি ছবি, ফ্যামিলির গল্প নিয়ে, মিডল ক্লাসকে গল্পকে নিয়ে, মিডল ক্লাসের গল্প নিয়ে ছবি বানাইতো। মিডল ক্লাস আমাদের এখানে ছবি দেখতো। ছবি কিন্তু মিডল ক্লাস বেশি দেখে, আপার ক্লাস ছবি দেখে না। আবার আপার ক্লাসের কাছে বিনোদনের আরও অনেকগুলো পথ আছে, আর লোয়ার ক্লাস সে সময় অ্যাফোর্ড করতে পারতো না, বা এখনও অ্যাফোর্ড করতে পারে না। ছবি দেখে মিডল ক্লাস, সে সময় মিডল ক্লাসকে নিয়ে, মিডল ক্লাসের গল্পকে নিয়ে, মিডল ক্লাসের চাহিদা অনুযায়ী ছবি তৈরি হইতো। মিডল ক্লাসই আমাদের এখানকার ছবি দেখতো। এখন ছবি কোন ক্লাসের জন্য তৈরি হচ্ছে, যে বানাচ্ছে সে নিজেও জানে না। আগে আমাদের কিন্তু এখানে ক্লাসিফিকেশন ছিল, ডাইরেক্টরের নামে ছবি চলতো। ইবনে মিজান সবাই জানে রাজকীয় ছবি হবে, দেখতে যেত। কামাল আহমেদ সবাই জানে যে ফ্যামিলি ছবি হবে। সুভাষ দত্ত সবাই জানে যে একটা আর্ট টাইপের ফিল্ম হবে, ওই দর্শকরা যেত। কাজী জহির মেলোড্রামার ছবি হবে। একটা সময় ডিরেক্টরের নামে সিনেমা চলতো এবং নায়কের নামেও সিনেমা চলতো, কিন্তু এখন ডিরেক্টর এবং নায়কের নামে সিনেমা চলে না। যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, শুধুমাত্র শাকিব খান এবং হাতে গোনা 2-1জন পরিচালক আছেন যাদের নামের উপরে সিনেমা চলছে এবং নাটকও চলছে। সো শাকিব খানের উপরে শুধুমাত্র টিকে থাকা কি আদৌ সম্ভব ইন্ডাস্ট্রির? অশনি সংকেত আছে। সিম্পলি সাকিব খানের উপরে নির্ভর করা। আজকে সাকিব খানের কোনো অ্যাক্সিডেন্ট হলে ইন্ডাস্ট্রির কী হবে? সেম কেস হয়েছিল কিন্তু ক্যালকাটায় একবার পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছিল উত্তম কুমারের উপর। উত্তম কুমার মরার পরে ক্যালকাটা ইন্ডাস্ট্রি কিন্তু ক্লাপস হয়ে গেছিল, একদম ক্লাপস। আমরা যখন 90-তে ঢাকা থেকে বেদের মেয়ে জ্যোৎস্না তৈরি করতে যাই, সে সময় ওখানকার ছবিগুলো 15 লাখ টাকায় তারা ছবি বানাইতো। 16 মিলিমিটারে শ্যুট করে 35-এ একটা বা দুইটা প্রিন্ট ব্লো আপ করতো। এটা ছিল তাদের টোটাল বাজেট। বেদের মেয়ে জ্যোৎস্না ক্যালকাটায় গিয়ে ক্যালকাটা ইন্ডাস্ট্রিকে সেকেন্ড জন্ম দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না না হয়ে সে সময় তৈরি না হলে ক্যালকাটা ইন্ডাস্ট্রি কমপ্লিটলি ক্লাপস হয়ে গেছিল। বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু ঢাকার চেয়ে বেশি ব্যবসা করেছে ক্যালকাটায়। তার ফলে হয়েছিল কি, যে ঢাকার ডাইরেক্টর আগে ক্যালকাটায় প্রায় 3 বছর পুরোপুরি রাজত্ব করছে। আজিজ আহমদ, জিলুর রহমান, উমুক টুমুক যারাই ছিল আর্টিস্ট, আমাদের এখানকার আর্টিস্ট, আমাদের এখানকার টেকনিশিয়ান, সবাই গিয়ে ওখানে ছবি বানাইছে। তার বহুত পরে ওখানে কিছু ডাইরেক্টর একটু ভালো বাজেটের ছবি তৈরি করা আরম্ভ করলো, যার মধ্যে হরনাথ চক্রবর্তী, অঞ্জন চৌধুরী, এদের নামটা আমরা কাউন্ট করতে পারি। তো আমাদেরও অবস্থা এখনও এটাই আছে। মান্না মরার পরে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছিলো এখানে, শবানা যাওয়ার পরে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছিলো এখানে, জসিম মরার পরে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছিলো। কিন্তু ওই সময় অনেকগুলো সাবস্টিটিউট ছিল। যেমন আপনি মনে করেন রাজ্জাক যখন টপ মোস্ট হিরো, সেই সময় 8টা হিরো ছিল আরও। গ্রামের ছবি 1 নম্বর ফারুক, মডার্ন অ্যাকশন ছবি 1 নম্বর সোহেল রানা, সোশ্যাল ছবি 1 নম্বর রাজ্জাক, আর সাহিত্যিক ছবি 1 নম্বর বুলবুল আহমেদ, রোমান্টিক ছবি, প্রেমের ছবি 1 নম্বর জাফর ইকবাল। নতুনদের মধ্যে আসলো কাঞ্চন, উজ্জ্বল,
তো এরা ছিল, সাবস্টিটিউট ছিল, রাজাকের উপরে নির্ভরশীল ছিল না। রাজাকের সব ছবি সুপারহিট হইতো, কিন্তু রাজাক একমাত্র রাজাকের ছবি চলতো না। ওয়াসিমের হাতে তলোয়ার সুপারহিট, ছবি সুপারহিট। কেউ জানতে চেত না যে ছবির গল্প কী, ছবির ডাইরেক্টরকে কেউ জানতে চেত না। ওয়াসিমের হাতে তলোয়ার আছে, এমনও টাইম আসছে। কিন্তু এখন একমাত্র সাকিব, সেকেন্ডকে, সাকিবের পরে সেকেন্ডকে, সেকেন্ড নির্ভরযোগ্য কোনো হিরো আছে? দায়টা কাদের? অপ্রিয় হইলেও সত্য, পুরো দায়টা আমাদের ডাইরেক্টরদের। ডাইরেক্টরদের এই কারণে যে প্রডিউসাররা এখন ডাইরেক্টরদের উপরে ভরসা পাচ্ছে না, তারা শিল্পীদের উপরে ভরসা পেয়ে ছবি করতেছে। ডাইরেক্টরদের হাত থেকে কিন্তু এখন ফিল্ম চলে গেছে। যদিও এটাকে বলা হয়, ফিল্মকে বলা হয় ডাইরেক্টরস মিডিয়া, কিন্তু এখন ফিল্ম ডাইরেক্টরদের হাত থেকে চলে গেছে, ক্যাপ্টেন অফ দ্য শিপ চলে গেছে ফিল্ম। এখন প্রডিউসাররা শিল্পীদের উপরে ডাইরেক্টরদের চেয়ে বেশি ভরসা পায়। আগে কোনো প্রডিউসার ডাইরেক্টরকে এটা জিজ্ঞেস করতো না শিল্পীকে কাকে নিবে। ডাইরেক্টর ছবি বানাবে, সে কারে নিয়ে ছবি বানাবে এটা তার হেডেক। সে জানে যে এই সাবজেক্টে, এই ক্যারেক্টারে কে সুটেবল। কিন্তু এখন ডাইরেক্টর জেনে শুনেও এটা করতে পারছে না, করতে পারছে না। এটা ডাইরেক্টরদের দুর্বলতা বলবো আমি, না কি বলা যায়? কারণ মেন স্ট্রিমের ডাইরেক্টররা এখন এই কারণেই, এই একটা কারণে মেন স্ট্রিমের ডাইরেক্টররা বেকার, যে তারা এত কম্প্রোমাইজ করে না। তারা কম্প্রোমাইজ করে কিন্তু একটা লিমিট পর্যন্ত।